স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। পানির পাম্পের ইঞ্জিন, টেম্পোর চাকা আর দেশীয় উপকরণ দিয়ে উড়োজাহাজ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের এক তরুণ উদ্ভাবক। শুধু তৈরিই নয়, নিজেই সেটি সফলভাবে আকাশে উড়িয়েছেন। সেই উড়োজাহাজ ও জুলহাস মোল্লাকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যমুনার পাড়ে। মানিকগঞ্জে যমুনা নদীর চরে নিজের তৈরি উড়োজাহাজে চড়ে উড়ে বেড়াচ্ছেন তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। অবশ্য একদিনে এই সফলতা আসেনি। শিবালয় উপজেলার ৬০ ঘর তেওতা গ্রামের ২৭ বছরের এই তরুণ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। শখের বশে অবসরে উড়োজাহাজ বানানোর চেষ্টা করতেন। বহুবার ব্যর্থ হয়েও দমে যাননি। ৪ বছরের চেষ্টায় পেয়েছেন সফলতা। ১০০ কেজি ওজনের ১৮ ফুট লম্বা উড়োজাহাজটি আকাশে ওড়ে ৩২ ফুট ডানায় ভর করে। আর এতে শক্তি যোগায় 7 হর্স পাওয়ারের পানির পাম্পের ইঞ্জিন। আরও ব্যবহার করা হয়েছে টেম্পোর চাকাসহ দেশি যন্ত্রাংশ। পরীক্ষামূলকভাবে উড়োজাহাজটি তৈরি করা হলেও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে উৎপাদন করা যেতে পারে বলছেন এর তরুণ উদ্ভাবক। আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করার পর গত ১ বছরে আমি এটিকে তৈরি করি। যদি প্রশাসন আমাকে উৎসাহ দেয় বা সাহস দেয়, সুযোগ দেয়, তাহলে আমি ইনশাল্লাহ আজকে হয়তো দেশবাসীর কাছে আমি পরিচিত, ইনশাল্লাহ একদিন আমি বিশ্ববাসীর কাছে পরিচিত হব। দেশে বিভিন্ন সময় উড়োজাহাজ বা হেলিকপ্টার বানানোর খবর পাওয়া গেলেও আকাশে ওড়ায় সফলতা পেলেন জুলহাস। তার এমন কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী। ছোটবেলা থেকে ইলেকট্রিক কাজের প্রতি তার আগ্রহ ছিল, ইনোভেটিভ যে কাজগুলো ছিল এগুলোর প্রতি তার আগ্রহ ছিল। ওই আসলে এত ক্রিয়েটিভিটি তার ভিতরে যে কাজটা করছে, এর জন্য আমাদের এলাকা সবাই গর্ববোধ করি। ও ধাপে ধাপে আগাইছে। আগে দেখা গেছে ও রিমোট দিয়ে উড়াইতো, এটা করতে করতে ও এই পর্যায়ে চলে আসছে আর কি। জুলহাসের গবেষণা কাজ এগিয়ে নিতে সরকারি সহযোগিতার আশ্বাস প্রশাসনের। ওনার উদ্যোগটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সরকারিভাবে আমাদের করণীয় থাকে সেগুলো আমরা অবশ্যই করব। তবে তারা এই লাইনে কাজ করে, ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এইটা আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং বিভিন্ন কাজে এটা কমার্শিয়ালি ব্যবহার করা সম্ভব হবে। পৃষ্ঠপোষকতা পেলে জুলহাসের এই উদ্যোগ পরিপূর্ণতা পাবে এমন মত স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। এনআইডি সেবা নিয়ে টানা হেচড়া যেন থামছেই না। ছিল নির্বাচন কমিশনের কাছেই, গেল সরকারের সময় আবার টান দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তা বহাল থাকে ইসির কাছেই। এখন আবার সিভিল রেজিস্ট্রেশন নামে নতুন কমিশনের হাতে দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত, যার বিরোধিতা করলেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার সচিবালয়ে সরকারের সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাথে এনআইডি সেবা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে নিয়ে আলাদা কমিশন গঠন করার কথা বলা হলেও ইসি এ বিষয়ে কোনো মতামত এখনো দেয়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে সরকার নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা নিয়ে আলাদা কমিশন গঠন এরই মধ্যে খসড়া অধ্যাদেশ প্রস্তুত করেছে। এনআইডি নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরো একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরো একটু বাড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে। এমনকি এনআইডিকে জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, এই সেবা কারো একক হাতে থাকতে পারে না। এনআইডি ইজ এ ন্যাশনাল অ্যাসেট। ইট ইজ নো লঙ্গার an election asset, election commission সম্পদ। It's a national asset and it shall be used and accessed by the appropriate authorities as and when needed with proper safeguards. There is no monopoly of any single organization. It shall not go back to also the Home Affairs. No, it is not a security instrument also. অবশ্য এই সিদ্ধান্তের বিষয়ে এখনো জানা নেই বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে তিনি মনে করেন এনআইডি সেবা ইসির হাতেই থাকা উচিত। ইসির অধীন থেকে নিয়ে যাবে এরকম সিদ্ধান্ত হয়েছে বলে আমার কোনো জানা নেই। আসলে গত কালকে একটা প্রাথমিক একটা মিটিং ওনারা সভা একটা ডেকেছিলেন ক্যাবিনেট ডিভিশনে বোধহয়, এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছে। ভোটার তালিকা হালনাগাদ চলছে, সামনে নির্বাচন। এমন অবস্থায় সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। সরকার
নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত দেশের জনগণ মেনে নেবে না। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও এককভাবে দেশ পরিচালনা করবে না। দেশ পরিচালনায় গুরুত্ব পাবে 31 দফা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে, এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বলে অভিযোগ তার। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে। এদিকে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে দেশ পরিচালনা নিয়ে কথা বলেন বিএনপির আরেক নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সেখানে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ করেছে এবং এই সংস্কারগুলো ইদানিংকালে খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা এই সরকার বলছে, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি কাজ করবে বলেও জানান এই বিএনপি নেতা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ। গুমের শিকার ৩৩০ ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চলছে, তবে তাদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ, এমন শঙ্কা প্রকাশ করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে বলা হয়, এখন পর্যন্ত কমিশনে ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে। গুমের সাথে জড়িত কয়েক ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জানায়, এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১০০০টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল। কমিশনে আসা ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কয়েকজন সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানানো হয়। যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরে গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। পুলিশ লাইন আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। বর্তমানে বিভিন্ন পদে থাকা অনেকেই গুমের সাথে জড়িত আর অভিযুক্তদের পক্ষে থাকার চেষ্টা করে ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায় কমিশন। তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে, একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ৫ই আগস্টের পরে যারা যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, কিভাবে তারা দেশ থেকে পালিয়ে গেল, এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে মপতন্ত্রের কোনো সুযোগ নেই। কথা বলেন নির্বাচনের দিনক্ষণ নিয়েও। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় দেশে মপতন্ত্রের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন পরিবেশ উপদেষ্টা। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া সাবেক মন্ত্রী এমপিরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল, এ ব্যাপারে কাজ করছে সরকার। সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে
ঐক্যমতের ভিত্তিতেই করবে। সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা প্রসঙ্গেও প্রশ্নের উত্তর দেন পরিবেশ উপদেষ্টা। তারা কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারলো বা তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারলো, এগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয় আছে, তারা নিশ্চয়ই কাজ করছেন। পরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। কালকে 11টার সময় শপথ বঙ্গভবনে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। $29 মিলিয়ন সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া তথ্য অসত্য হলেও তাদের রাষ্ট্রদূতকে তলব করবে না বাংলাদেশ, এমনটাই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক সহজ হবে। এছাড়া ভিসা কবে খুলবে সেটিও ভারতের বিষয়ে মন্তব্য তার। এটাকে আমি উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না। এটা একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা দেখেছি যে তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনি তো স্পষ্ট করে এ কথাও বলেননি যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম কথা কিন্তু উনি বলেননি। এখন দুই ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না, কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের ক্যাম্পাস ছাড়ার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সরব ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্য ছাত্র সংগঠনগুলো। তবে তাদের সাথে দূরত্ব বেড়েছে বৈষম্য বিরোধীদের। দলীয় সরকার ক্ষমতায় গেলে আবারও আধিপত্য বিস্তারের শঙ্কায় কেউ কেউ। উপাচার্য বলছেন, ছাত্রদের কল্যাণেই ছাত্র রাজনীতির প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের অবসানের পর থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা এখন সক্রিয় ছাত্রদল। তবে কমিটির প্রায় 50% নিষ্ক্রিয় সদস্য নিয়ে চলছে কার্যক্রম। সংগঠন চাঙ্গা করতে দ্রুতই নতুন কমিটি, বলছেন নেতারা। এবছরের মধ্যেই খুব সুন্দর একটি কমিটি হবে, কারণ একটা দীর্ঘ সময় পর একটা অত্যাচার নির্যাতন, শেখ হাসিনার যে দুঃশাসন গিয়েছে, তার প্রেক্ষাপটে কিন্তু আমাদের কমিটি বিলম্বিত হয়েছে। আমরা চাই একটি নির্বাচিত সরকার এসে ইকসুর আইন পাশ করুক, তারপর একটি সুন্দর একটি পরিবেশে নির্বাচন হোক। জুলাই বিপ্লবের পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরও নানা কার্যক্রমে জানান দিচ্ছে ক্যাম্পাসে নিজেদের অবস্থান। আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছি, আমরা তাদের অধিকার নিয়ে কাজ করছি, তাদেরকে আমরা প্রয়োজন হলে অর্থনৈতিক সহযোগিতা করছি। তারপরে এর ছাড়াও শিক্ষার্থীদের যত প্রয়োজন, শিক্ষার্থীদের অধিকার নিষেধ করবার জন্য সকল কাজে আমরা চেষ্টা করছি পাশে থাকার, সেজন্য তারা আমাদেরকে ভালোভাবে নিচ্ছে। তৎপরতা চালাচ্ছেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা বলছেন, এখন ক্যাম্পাসে কারোর আধিপত্য বিস্তারের চেষ্টা তেমন না থাকলেও দলীয় সরকার ক্ষমতায় গেলে পাল্টে যেতে পারে চিত্র। আমরা শঙ্কা প্রকাশ করি, ভবিষ্যতে যদি কোনো দলীয় সরকার আসে তো সেক্ষেত্রে আধিপত্য বিস্তারের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ যেন তারা ইকসু গঠন করে ছাত্র রাজনীতি একটি ভালো আদর্শ ফিরে নিয়ে আসে। আন্দোলনের সময় বৈষম্য বিরোধীদের সাথে বিভিন্ন সংগঠনের যোগাযোগ থাকলেও বর্তমানে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এতে স্বৈরাচারের দোসররা সুযোগ নিতে পারে বলে মত সমন্বয়কদের। জুলাই স্পিরিটকে ধারণ করে যে আমরা লড়াই অংশগ্রহণ করেছিলাম, এই লড়াইটা যাতে আমরা জারি রাখতে পারি। আর সবচেয়ে বড় কথা যে আমরা এই আমাদের ফাটলের সুযোগে যাতে কোনোভাবে প্রতি স্বৈরাচারের দোসররা যাতে সুবিধা না করতে পারে। উপাচার্য বলছেন, ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারা বজায় রাখতে প্রয়োজন ইকসু বা প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। ছাত্র সংসদের মাধ্যমে ছাত্র রাজনীতিটা নিয়ন্ত্রিত হওয়া উচিত, তাহলে প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি হয়। আর যদি প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি না থাকে, বিশেষ করে ছাত্রদের সমস্যা এবং ছাত্রদের ইন্টারেস্ট কেন্দ্রিক যদি রাজনীতি না হয়, তাহলে সেটা দলীয় লেজুর ভিত্তির রাজনীতিতে পরিণত হয়। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নয়, রাজনীতি হোক দেশের কল্যাণে। ডিবিসি নিউজ ডেস্ক। চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 133 কোটি টাকারও বেশি মানি লন্ডারিং করেছেন সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। থাইল্যান্ড সহ কয়েকটি দেশে তিনি অর্থ পাচার করেছেন বলে প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় 86 লাখ টাকা পাচার করেছেন ইমরান। প্রতারণা করে তিনি দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় বলে প্রচার করে বিক্রি করতেন। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে মানি লন্ডারিং আইনের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেল নিয়ে চলছে তেলেশমাতি।
সংকট নিরসনে আমদানিকারকদের সাথে সভা করে খোলা সয়াবিনের নতুন দাম নির্ধারণ করেছে বিশেষ টাস্ক ফোর্স। মিল পর্যায়ে আজ থেকে খোলা সয়াবিন তেল বিক্রি হবে 153 টাকা লিটার। খাতুনগঞ্জের পাইকারি বাজারে 155 টাকা এবং খুচরা পর্যায়ে 160 টাকায়। ব্যত্যয় হলে মিল পর্যায়ে চলবে সাঁড়াশি অভিযান। রমজান শুরুর আগে থেকে বোতলজাত সয়াবিন তেল শূন্য চট্টগ্রামের বাজার। এই সুযোগে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের হিসাবে এক মাসে খোলা সয়াবিন তেলের দাম লিটারে 15 থেকে 17 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকা দরে, যা সরকার নির্ধারিত দামের চেয়ে লিটারে 28 থেকে 33 টাকা বেশি। এ অবস্থায় তেলের আমদানিকারক বিভিন্ন শিল্প গ্রুপ ও সেকেন্ডারি বাজারের ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে চট্টগ্রামের বিশেষ টাস্কফোর্স কমিটি। যদিও সেই বৈঠকে সাড়া দেয়নি আবুল খায়ের গ্রুপ সহ বেশ কিছু শিল্প গ্রুপ। সরকার নির্ধারিত রেট হচ্ছে 155 টাকা। হ্যাঁ, এর বাইরে যারা রিটেলে নিয়ে বিক্রি করবেন তাদের ট্রান্সপোর্ট কস্ট বা ওটা সব কিছু মিলে হয়তো এটা ম্যাক্সিমাম 158 বা 60 হইতে পারে। এর উপর তো হওয়ার কোনো কারণ নেই। আমাদের এমডি মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি এটা করেছে। 6345 টাকা হচ্ছে ড্রাম এবং 153 টাকা লিটার। টিকে গ্রুপ, সিটি গ্রুপ সহ যারা অংশ নেন তাদের সাথে অংশ নিয়ে নির্ধারণ হয় নতুন দাম। প্রতি লিটার 153 টাকা হবে যারা আমদানিকারকদের ক্ষেত্রে, আর যারা খাতুনগঞ্জে যারা ট্রেডার্স আছে তারা সেটা 155 টাকা। খুচরা মূল্য সর্বোচ্চ 160 টাকা। 2 দিনের মধ্যে খুচরা পর্যায়ে তেল সরবরাহ স্বাভাবিক না হলে মিল পর্যায়ে চলবে সাঁড়াশি অভিযান। 2-1 দিনের ভেতরে যদি চট্টগ্রামের তেলের সাপ্লাই যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আমরা গুদাম পর্যায়ে মোবাইল করব, সাঁড়াশি অভিযান চলবে। ক্লিয়ার? আমরা আর কোনো খুচরা বাজার অভিযান করব না, আমরা গুদামে অভিযান করব। চলতি বছরের জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল মিলিয়ে ভোজ্য তেল আমদানি হয়েছে 4 লাখ মেট্রিক টনেরও বেশি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সড়কের ফুটপাতে অসহায় মানুষদের ইফতার আয়োজনে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবীরা। কোনো ব্যানার ছাড়াই মোহাম্মদপুর, লালমাটিয়া সহ বিভিন্ন সড়কে এমন আয়োজনে ইফতার করতে পেরে খুশি হতদরিদ্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রায় 6 বছর ধরে কয়েক ঝাঁক স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে মেহমানখানার এই ইফতার আয়োজন। নিজেদের অর্থায়নে ইফতার দিয়ে আসছেন তারা। রাজধানীর লালমাটিয়া ডি ব্লকের সড়কের উপর এভাবেই প্রস্তুত হচ্ছে ইফতারের আয়োজন। কেউ বানাচ্ছেন শরবত, খিচুড়ি, কেউ আবার ছোলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। পরে সড়ক পরিষ্কারের পাশাপাশি চলে ইফতার সামগ্রী গোছানোর কাজ। খাবার গ্রহণের জন্য ফুটপাতে বসে পড়েন রিকশাচালক, সুবিধাবঞ্চিত মানুষ সহ অনেকে। বেতন পাওয়া পর্যন্ত আমাদের চলতে হবে, এই জন্য আমরা এখানে ইফতারি নেওয়ার জন্য আসি। এখানে সুবিধা হয়, ভালো রান্না হয়, সেদিন আসি, এখানে সুবিধা তো পাওয়া যায়। বলে খাওয়া পরে গরিব মানুষ খায়। যেখানে প্রতিদিন 5 থেকে 700 মানুষ ইফতার করে ঘরে ফিরেন, রেখে যান তৃপ্তির হাসি। আমাদের এখানে ছোলা, মুড়ি, খেজুর, লেবুর শরবত, একটু খিচুড়ি আজকে করেছি আমরা। প্রায় 700 মানুষের আয়োজন করছি। আমাদের প্রায় 25-30 জনের মতো হয়। আস্তে আস্তে আমাদের ভলেন্টিয়ার রোজার মাসে অনেক বাড়ে, বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন গ্রাম থেকেও চলে আসে। এমন উদ্যোগে খুশি ইফতার করতে আসা সেই মানুষগুলো বলেন, সামর্থ্য না থাকলেও ইফতার নিয়ে চিন্তা নেই তাদের, পাশে আছে স্বেচ্ছাসেবীরা। নিলাম একটু খাবার জন্য, সেই জন্য আমার তো টাকা পয়সা নেই। প্রত্যেক বছরে তো জানি দেয়, খাওয়ায়, মানে ভালোর জন্যই তো খাওয়ায়, গরিবের জন্য তো ভালোর জন্যই করছে। কারো কাছে কোনো ধরনের দেন দরবার নয়, ইচ্ছে করলে সহায়তার হাত বাড়িয়ে আপনিও ভিড়তে পারেন এসব স্বেচ্ছাসেবীদের পাশে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।